দর্শক ছোট পর্দা থেকে বড় পর্দা আধিপত্য বিস্তার করেছেন সব জায়গায় নিজের অভিনয় দিয়ে। এছাড়া মডেলিংয়ের কথা যদি বলি তা কিন্তু এখনও আমাদের চোখে লেগে আছে। বলছি সজল নূরের কথা, এবং সামনে কিন্তু তার চমৎকার কিছু চলচ্চিত্র আসছে এবং এক জিন থ্রির রেশ কিন্তু এখনও কাটেনি। কন্যা গান দিয়ে তো মাতিয়েছেন এবং সেই কন্যা গানের রেজিংটা কিন্তু এখনও রয়েছে। চলুন শুনে আসি কি বলছেন আমাদের প্রিয় মডেল অভিনেতা সজল নূর। আলহামদুলিল্লাহ ভালো। এই যে ভাইয়া অনেক কাজের কথা বলতে চাই, তার আগে যে আপনি হাসিটা দিলেন, সেই মডেলিংয়ে আপনার এই হাসি দেখে আমার মনে হয় যে কত তরুণী মাতোয়ারা হয়েছে এবং তাদের মেয়েরাও মনে হয় একই অবস্থা। এখন এই সৌন্দর্য আপনি কিভাবে ধরে রেখেছেন? দিস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটাই করি একটা রেগুলার লাইফে থাকতে পারলে আসলে সব সহজ সুন্দর। আর সেই সাথে আমার মনে হয় যে যেই ধর্মেই আছি আমরা যদি ধর্মীয় চর্চাটুকু করি, আল্লাহকে মনে প্রাণে ডাকি, একটা ফজিলত তৈরি হয়। আত্মার প্রশান্তির কথা বলছে সজল নূর। একটু তার কাজ সম্পর্কে শুনি, নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন শোনার জন্য। সজল ভাইয়া, সামনে কি কাজ আমরা দেখতে পাচ্ছি? বড় পর্দার কিছু কাজ চলছে কিন্তু এখনই সব বলা যাচ্ছে না। তবে একটার কথা বলি, শাপলা শালুক একটা ছবি করছি লাজুক ভাবি ডিরেকশনে, বুবলি আছেন সাথে। তো এই কাজটি নিয়ে ভীষণ এক্সাইটেড। বহু অংশের কাজ আমরা শেষ করে ফেলেছি, আর অল্প কিছু অংশের কাজ বাকি আছে। সেই কাজগুলো দ্রুতই শেষ হবে এবং ইনশাল্লাহ এটা খুব সামনেই সবার সামনে আসবে। এর আগে আমরা নুসরাত ফারিয়ার কন্যা গানে আপনাকে দেখেছি, সমানে নেচেছেন এবং জিন থ্রি থেকে কিন্তু আমরা শুনেছি যে সজল নূরের অভিনয় দুর্দান্ত, তার অভিনয় থেকে চোখ ফেরানো যায় নাই। থ্যাংক ইউ সো মাচ, এটা আসলে অনেক বড় বিষয়। হ্যাঁ, দর্শকদের অনেক পজিটিভ রেসপন্স আমি পেয়েছি। আর চরিত্রটাই আসলে খুব জটিল ছিল, ভীষণ কষ্ট করতে হয়েছে। হয় না যে কিছু কিছু দৃশ্য ছিল এমন যেখানে আসলে অশরীরী একটা বিষয়ের সঙ্গে অভিনয়, তো সেটা আসলে কেউ নাই, কিচ্ছু নাই। নিজের সাথে অভিনয় করা, নিজে অনুভব করা যে আসলে কেউ একজন আছে যে কিনা আসলে ধরছে, মারছে, ছাড়ছে, এই বিষয়গুলো। তো এটা সত্যি, যখন কোনো একটা কাজের জন্য আমরা পরিশ্রম করি, আমরা চেষ্টা করি দর্শকদের সামনে ভালো কিছু আনবার জন্যে, এবং দর্শকরা যখন অ্যাপ্রিসিয়েট করেন কিংবা পছন্দ করেন আমাদের ওই কাজটি, এটা ভীষণ ভালো লাগার জায়গা তৈরি করে। আবার সাথে এটাও সত্যি দায়িত্ব বাড়ায় যে তখন মনে হয় যে কাজটি করেছি এর পরের কাজটি যেন এর চাইতে আরও ভালো কিছু করতে পারি। আমরা কিন্তু 90 দশকে যে সিনেমার জৌলুসটা দেখেছি তা মাঝে হারিয়েছিলাম এবং আবার কিন্তু সেই রেশ ফিরে আসছে। তো প্রতি মাসেই কিন্তু কোনো না কোনো সিনেমা আমরা দেখতে পাচ্ছি, তারপরও কিন্তু সেই কন্যা গানের রেশ আবার নতুন করে হাইপ তুলে দিল। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আমি একটা সত্যি বিশ্বাস করি যে আমরা যারা বাঙালি বা এই সাবকন্টিনেন্টের যে মানুষ আমরা আছি, আমরা আসলে খুব আনন্দপ্রবণ মানুষ। আমরা কিন্তু আনন্দ করতে ভালোবাসি, আমরা নিজেদেরকে সাজাতে ভালোবাসি, আমরা মেলোডিয়াস গান পছন্দ করি এবং সেটার সাথে নিজেকে তৈরি করতে, নিজেকে প্রেজেন্ট করতেও ভালোবাসি। কন্যা গানটি আসলে ঠিক তেমনই একটা গান এবং সবার অক্লান্ত পরিশ্রম আমি বলবো। নুসরাত ফারিয়া, ইমরান, কনা, আজিজ ভাই, টোটাল টিম সবাই যেভাবে করে পরিশ্রমটা আমরা আসলে করেছি। একটা এক্সাম্পলই দিই যে যখন এই গানটি শ্যুট করছিলাম এবং ছবি রিলিজের জন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তখন জ্বর ছিল আমার, বেশ 102-এর মতো জ্বর ছিল ওই গানটি শ্যুটিংয়ের সময়। কিন্তু হয় না, সবাই এত এনার্জি নিয়ে কাজ করছে, এত বেশি ইন্সপিরেশন দিচ্ছে, যে কারণে আসলে সবাই যে যার বেস্টটুকু করবার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ যে এখনও পর্যন্ত গানটি খুব ভালো যাচ্ছে এবং দর্শক ভালোবাসছেন। বিশেষ করে আমি বাচ্চাদের কথা বলবো, বাচ্চারা যে এত সুন্দরভাবে গানটিকে নিয়েছে এবং এখনও যে পরিমাণ চর্চা করছে, সেটা সত্যি ভালো লাগার, এবং আমি এবং আমাদের পুরো টিম কৃতজ্ঞ দর্শকদের কাছে। যেহেতু আমরা কন্যা গানের কথা শুনছিলাম, ওখানে নুসরাত ফারিয়া আপনার সাথে ছিল এবং তাকে গ্ল্যামারাস কুইন বলা হয়, এবং এবার আবার আছেন বুবলি, যে সব গ্ল্যামার আপনার সাথে। গ্ল্যামার তো অবশ্যই আছে, সেই সাথে আমি এটা বলবো যে দুজনে ভীষণ ডেডিকেটেড আর্টিস্ট, পরিশ্রমী আর্টিস্ট। যে কাজটি করেন ভীষণ ভালোবেসে করেন, মন দিয়ে করেন, এবং যে দুটো কাজই একটা এসছে আরেকটা আসতে যাচ্ছে, এটা একেবারে সত্যি। হয়তো পর্দায়
একটি কাজ কিংবা একটা দৃশ্য যত সহজে আমরা দেখতে পারি, এটার দৃশ্যায়নটা এত সহজ তো কখনোই হয় না। দেখা যায় রাত শ্যুট করতে করতে ভোর হয়ে যাচ্ছে এবং ভোরে হয়তো 2-3 ঘন্টা রেস্ট নিয়ে আবারও আমাদেরকে শুটিংয়ে জয়েন করতে হচ্ছে, কারণ একটা পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কাজ করতে হচ্ছে। কিংবা যেই লোকেশনে আমরা কাজ করছি সেখানে সচরাচর আসলে আমরা যেভাবে করে থাকি কিংবা যে লাইফটাতে ইউজ টু, সেই লাইফটা আসলে সেখানে আমরা পাই না কিংবা পাওয়া সম্ভবও না। তো সব কিছু ছেড়েই আসলে আমাদেরকে কাজগুলো করতে হয়। এবং আমি দুজন আর্টিস্টের কথাই বলবো যে ভীষণ ডেডিকেটেড, ভীষণ ট্যালেন্টেড এবং পরিশ্রমী, ভীষণ পরিশ্রমী। এবং দুজনের কাছ থেকেই এই যে কাজের যে আরও অনেক রকমের প্রক্রিয়া, আরও কতটা ডেডিকেটেড হওয়া যায় এবং আরও কত পরিশ্রম করে কাজ করা যায় সেটাও শেখার একটা সুযোগ তৈরি হয়েছে। আপনার কাছে মানে জানতে চাইবো, জানার ইচ্ছে হচ্ছে এই যে জিনে অভিনয় করলেন সেখানে তো একটু অশরীরী ব্যাপার ছিল, এবার নতুন চরিত্রের জন্য কিভাবে নিজেকে তৈরি করছেন, যে তারপরও বলবো যে আপনি তো আসলে অনেক দিন অভিনয়ের সাথে জীবনযাপন করছেন। সেটা করছি, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে যে চরিত্রই আমরা করি না কেন, সেটা যতই সহজ হোক কিংবা কঠিন হোক না কেন, একটা প্রিপারেশন লাগেই। সেটা আমার বরাবরই লাগে এবং আমার হোমওয়ার্ক করা লাগে। আর যেহেতু চলচ্চিত্রের বিষয়, একটা বিষয় মাথায় থাকছে যে যাতে করে আমার আগের চরিত্রের কোনো কিছুর সঙ্গে যেন নতুন চরিত্রটির কোনো কোনো জায়গায় মিলে না যায়। হয়তো মিলেও যায়, কিন্তু চেষ্টা করি যাতে করে আলাদা করা যায়। এবং এখানের চরিত্রটি একজন অফিসারের, তো সেটা আসলে কথাবার্তা, চাল চলন সবগুলো জায়গায়, প্লাস হচ্ছে এটা একটা অ্যাকশন মুভি, বেশ কিছু অ্যাকশনসের দৃশ্যে কাজ করা হয়েছে এবং সেটার জন্য একটা প্রিপারেশনও ছিল। তো সব মিলিয়ে চেষ্টা করা হচ্ছে, দেখা যাক মানে ইনশাআল্লাহ কি হয়। অভিনয়ের সময়টা তো অনেক, আর এই সময়ের মানে প্রজন্ম পরিবর্তন হয়েছে, যে মায়েরা আপনার ভক্ত ছিল তার মেয়েরাও এখন আপনার ভক্ত তৈরি হচ্ছে, এরকম কোনো সিচুয়েশন মানে সামনে থেকে দেখেছেন কিনা? আমি বলবো আমি ব্লেসড ওয়ান, যে আমি মোটামুটি অনেক দর্শকদের কাছাকাছি যেতে পেরেছি। যেমন অনেক আগে থেকেই যারা সিনিয়র সিটিজেন, যারা কিনা আমাদের দাদি নানিদের বয়সী, তাদের কাছ থেকেও আমি কিন্তু কিছু বার্তা পেতাম, এখনও পাই। কোনো একটা অভিনয় ভালো লাগলে কিংবা কোনো একটা দৃশ্য ভালো লাগলে, কোনো একটি সংলাপ বলা ভালো লাগলে, সেটারও একটা রেসপন্স আমি পাই, কিংবা খারাপ লাগলে সেটাও আমি শুনি যে ওটা হয়তো অত ভালো হয়নি। তার মানে যেমন দাদি নানি নানা, ওনাদের যেমন একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা কিংবা একটা গাইডেন্সের জায়গা পেয়েছি, তেমনি হ্যাঁ আমার জেনারেশন এবং তার পরবর্তী জেনারেশনস যারা আছে, মোটামুটি সবার কাছ থেকে এক রকমের একটা রেসপন্স পাই এবং দিস অল ব্লেসিং। এটা আমার কাছে মনে হয় আমরা যারা এখানে কাজ করি, আমাদের সর্বোচ্চ চাওয়াটা থাকে যে দর্শকদের ভালোবাসা, একদম যেন তাদের মনের মণিকোঠায় আমাদের একটা জায়গা তৈরি হয়। সেই চেষ্টাটাই করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সত্যি। সজল ভাইয়া, জানতে চাইবো যে আমাদের মানে যাদের দেখে আমরা যাদের অভিনয় দেখে বড় হয়েছি, যদি বলি শাবানা আপু, ববিতা আপু, রোজিনা আপু এবং পরবর্তীতে মৌসুমী আপু, শাবনূর আপু, এনারা যারা এসছেন তারা কিন্তু সরাসরি সিনেমা থেকে এসছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্র যে আবার ফিরছে এবং সেখানে কিন্তু সব ছোট পর্দার অভিনেত্রীরা মার দাঙ্গা অভিনয় করছেন বড় পর্দায়, এবং আপনিও কিন্তু ছোট পর্দা মাতিয়ে এখন বড় পর্দা মাতাচ্ছেন, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? খুব আলাদা করে আসলে পর্দা বিভাজনের জায়গাটা আমি বুঝি না। এটা বুঝি যে আসলে অভিনয়টা করতে হয় এবং যখন যে মাধ্যমে আসলে সেই কাজটিকে প্রেজেন্ট করা হয়, সেই মাধ্যমের মতো করে হয়ে ওঠার চেষ্টা করাটা খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ। এবং এটা সত্যি যে এখন অনেকেই বা বহু সংখ্যক বলবো, যারা ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করছেন কিংবা ওটিটিতে কাজ করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, একটা সুযোগ সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে এবং দর্শকরা যে কাজটি ভালো লাগছেন, যার কাজটি ভালো লাগছেন সেটা গ্রহণ করছেন। এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড় আশীর্বাদ আমাদের জন্য। এবং সেই সাথে এটাও তো সত্যি যে এখন অনেক রকমের গল্প বলা তৈরি হয়েছে, অনেক রকমের মেকার্স, অনেক রকমের গল্প বলা, অনেক রকমের চরিত্র, অনেক রকমের চরিত্রায়ন, সব মিলেই আসলে জায়গাটা এখন বড় এবং সুন্দর।
শেষের দিকে চলে এসেছি আপনার কাছে। মানে আমার তো অনেক প্রশ্ন, আসলে আপনাকে দেখলে ভীষণ ভীষণ কথা বলতে ইচ্ছে করে। এই যে আপনি সুন্দর করে হাসেন, এটাও কিন্তু অন্যরকম একটা প্রাপ্তি। আমাদের যারা নতুন প্রজন্মে আছে, ইয়াং জেনারেশন, যারা অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চায়, আপনি তাদের জন্য কি বলবেন? এই জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করি। আমার কাছে বরাবরই মনে হয় যে অভিনয় যারা করেন তারা আসলে খুব প্যাশন থেকে অভিনয় করেন, তাদের আসলে নেশার মতো বলা যায়। এবং হয় না, চরিত্র, সংলাপ, বিভিন্ন চলচ্চিত্র কিংবা ফিকশন কিংবা ওটিটির কোনো কাজ, সব কিছুই আসলে একটা প্যাশনের জায়গা থেকে নির্মাণ হয়। তাই ওটাকে আসলে পেশা না বলে নেশাটা বললে আমার জন্য মনে হয় সহজ, সুন্দর। আর পেশা হিসেবে যদি নেবার বিষয় থাকে, হ্যাঁ, সুযোগ তৈরি হয়েছে, সুযোগ আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে প্যাশনের জায়গা থাকলে মনে হয় বেশি ভালো। তাতে করে ওই কাজটার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মায়াটা একটু বেশি থাকে। তাই হয়তো পেশা হিসেবে দেখতে চাইলে দেখতে পারে, কিন্তু আমি সবাইকে বলবো যে পেশা হিসেবে থাকলেও সাথে আসলে নিজস্ব কিছু জায়গা থাকা উচিত। সব শেষে আপনার অগণিত ভক্ত এবং ৭১-এর দর্শকদের কি বলবেন? দর্শক, আমি বরাবরই বলে আসি, এখনও বলছি, আমি ভীষণ পরিমাণ কৃতজ্ঞ আপনাদের কাছে, ভীষণ রকমের কৃতজ্ঞ। বহুদিন ধরে কাজ করছি, বহুদিন ধরে পথ চলা, এবং যে পরিমাণ ভালোবাসা, আদর, সম্মান দেখিয়েছেন আমার প্রতি, যেটা ভাষায় প্রকাশের মতো না। চেষ্টা থাকবে যে সামনেও যতটুকু যে কাজ নিয়ে আপনাদের সামনে আসি, আপনাদের এই ভালোবাসাটুকু যেন ধরে রাখতে পারি। আর যে পর্দায় কাজ করি না কেন, সেই দায়িত্ব নিয়ে কাজ করি, যাতে করে আপনাদের ভালো লাগার কোনো অসম্মান না হয়। ভালো থাকবেন সবাই। দর্শক, সজল নূরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, ভালো থাকবেন সকলে। তবে একটা কথা কিন্তু বলতেই হয়, আপনি যে কোনো পেশাকে কিন্তু পেশা হিসেবে গ্রহণ করতেই পারেন, তবে অভিনয়কে যদি আপনি পেশা হিসেবে গ্রহণ করতে চান, তার আগে কিন্তু ভীষণভাবে ভালোবাসতে হবে পেশাটিকে, অভিনয়টিকে। আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি ছড়িয়ে যায়। সুমনা সুমি, ৭১, ঢাকা।